headlines coming in at this hour amid growing tensions between US and Iran. US President Donald Trump has warned Iran yet again. Want regime change in Iran? Well, it seems like that would be the best thing that could happen. For 47 years, they've been talking and talking and talking. In the meantime, we've lost a lot of lives while they talk, and legs blown off, arms blown off, faces blown off. It's been going on for a long time, so let's see what happens. মধ্যপ্রাচ্যে আবার বারুদের গন্ধ, একদিকে যুদ্ধ জাহাজ, ড্রোন আর পারমাণবিক আতঙ্ক, অন্যদিকে হরমুজ প্রণালী আর দীর্ঘ প্রতিরোধের খেলা। প্রশ্ন একটাই, এটা কি কূটনীতির শেষ অধ্যায় নাকি ইতিহাসের পরবর্তী বড় যুদ্ধের কাউন্টডাউন? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। این خصوصیت در این فتنه بود که شخص رئیس جمهور آمریکا شخص خود او تو این فتنه دخالت کرد، حرف زد، اظهار نظر کرد، تهدید کرد। মধ্যপ্রাচ্যে আবার যুদ্ধের দামামা বেজে উঠেছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, যে কোনো মুহূর্তে ইরানের আকাশে শুরু হয়ে যেতে পারে আমেরিকা আর ইসরায়েলের যৌথ বম্বিং। একদিকে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠক চলছে, আর ঠিক সেই সময়ই আমেরিকা যুদ্ধের ইঞ্জিনে জ্বালানি ভরতে শুরু করেছে। ওয়ান পয়েন্ট এজেন্ডা, ইরানকে সবক শেখাতে হবে, তাতে দুনিয়ার অর্থনীতি, আন্তর্জাতিক তেলের বাজার চুলোয় যাবে যাক। ইতিমধ্যে মধ্য এশিয়ার একাধিক ঘাঁটিতে মার্কিন সেনা এবং ভারী সামরিক সরঞ্জাম নামানো হয়েছে। সারপ্রাইজ বেসে অবতরণ করছে একের পর এক ফাইটার জেট। আরও কয়েকটি ঘাঁটি থেকেও যুদ্ধ বিমান মোতায়েনের খবর আসছে। শুধু আকাশ নয়, সমুদ্র পথেও নড়াচড়া শুরু হয়ে গেছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফোর্টকে ইরানের দিকেই এগোতে দেখা যাচ্ছে। কেন এই তৎপরতা? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের মিসাইল প্রোগ্রাম যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, না হলে বিকল্প একটাই, যুদ্ধ, ওয়ার। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের ওপর সরাসরি চাপ, কারণ সবাই জানে মিসাইল ইস্যুতে তেহরান এক চুলো ছাড় দেবে না। এই সত্য ট্রাম্প জানেন, নেতানিয়াহুও জানেন। একদিকে যুদ্ধের আভাসে ইরানও চুপ নেই। দুদিন আগেই ইসলামিক বিপ্লবের বার্ষিকীতে দেশ জুড়ে শক্তি প্রদর্শন হয়েছে। সেনা, সাংসদ, সরকারপন্থী সমর্থক রাস্তায় রাস্তায় সমাবেশ করছে। পরিবেশ থেকে মনে হচ্ছে আয়াতুল্লাহ খামেনির শিবির সংঘাতের জন্য পাল্টা কোমর বাঁধছে। তেহরান সূত্রে খবর, সন্ধ্যায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘন ঘন জরুরি বৈঠক ডাকছেন। সামরিক প্রস্তুতির রিভিউ হয়েছে। গোটা সেনাবাহিনী রেড অ্যালার্টে চলে গেছে। সীমান্তে মিসাইল মোতায়েন বাড়ানো হচ্ছে। অথচ কিছুদিন আগেই ওমানে শান্তি আলোচনা শুরু হয়েছিল, প্রথম দফা বৈঠকও সম্পন্ন। তাহলে হঠাৎ আগুন জ্বলল কেন? মূল কারণ নেতানিয়াহুর নিরাপত্তা আশঙ্কা। ইরানের হাইপারসনিক এবং দীর্ঘ পাল্লার আধুনিক মিসাইল, যেগুলোর রেঞ্জ প্রায় 1500 থেকে 2500 কিলোমিটার, সেগুলো সরাসরি ইসরায়েলের জন্য আতঙ্ক বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের তেল আবিব, হাইফা বন্দর, এমনকি পারমাণবিক প্রতিটি পরিকাঠামো সম্ভাব্য টার্গেট রয়েছে ইরানের। কূটনীতি চলছে, কিন্তু ময়দানে মোতায়েন বাড়ছে। এখন প্রশ্ন হলো, এটা কি কূটনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? কারণ ইতিহাস বলছে, যখন বড় শক্তিগুলো প্রকাশ্যে বৈঠক করে আর গোপনে সেনা সরায়, তখন বিশ্ব রাজনীতিতে ঝড় উঠতে খুব বেশি সময় লাগে না। এখন আসল প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাইছেন ইরান এবং আমেরিকার মধ্যে যে নিউক্লিয়ার আলোচনা চলছে, সেখানে যেন ইরানের মিসাইল প্রোগ্রামও অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রথম শর্তই হবে মিসাইল প্রোগ্রাম বন্ধ করতে হবে ইরানকে। কিন্তু এখানেই সমস্যা, এই শর্ত আয়াতুল্লাহ আলী খামেনির কাছে গ্রহণযোগ্য নয়, ইরানের সেনাবাহিনীর কাছেও নয়। তেহরানের বক্তব্য স্পষ্ট, মিসাইল প্রোগ্রাম নিয়ে তারা আলোচনায় বসবে না। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? যদি আলোচনা ভেঙে যায়, পরের ধাপ কি যুদ্ধ? এখন আরেকটা বড় প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যদি আরো খারাপ হয়, তাহলে তার জন্য দায়ী কে? এই উত্তেজনার নেপথ্যে কি নেতানিয়াহুই প্রধান চরিত্র? মধ্যপ্রাচ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা মার্কিন অর্থনীতিবিদ এবং নীতি বিশ্লেষক অধ্যাপক জেফ্রি স্যাক্সের বক্তব্য একেবারে স্পষ্ট। জেফ্রি স্যাক্স বলেছেন, যদি যুদ্ধ হয় তাহলে তার প্রধান দায় নেতানিয়াহুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নেতানিয়াহু বিশ্বের অন্যতম বিপজ্জনক নেতা, যিনি ট্রাম্পকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন।
জেফরি স্যাক্স দাবি করেন, অতীতেও একাধিক সংঘাতে নেতানিয়াহু প্রভাবশালী ভূমিকা নিয়েছেন এবং এবারও লক্ষ্য একটাই, যুদ্ধের মাধ্যমে ইরানের মিসাইল সক্ষমতাকে ধ্বংস করে দেওয়া। কয়েকদিন আগেও মনে হচ্ছিল আলোচনার মাধ্যমে হয়তো কোনো সমাধান বেরোতে পারে। ওমানে প্রথম দফা বৈঠকও হয়েছিল, অন্তত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে এমন একটা আশা তৈরি হয়েছিল। কিন্তু এখন সেই জায়গায় আবার মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে যুদ্ধের সম্ভাবনা ঘনীভূত হচ্ছে। এরপর প্রশ্ন, আগামীতে কি হতে পারে? এই প্রসঙ্গে ইরান ইসরায়েল বিশেষজ্ঞরা মনে করছেন, নেতানিয়াহু নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই ওয়াশিংটনে গেছে। শুধু কূটনৈতিক আলোচনা নয়, একটি পরিকল্পনা এমনকি প্রমাণও নিয়ে গেছেন বলেই ইসরায়েলি সূত্রে দাবি। কি সেই দাবি? ইসরায়েলের বক্তব্য, ইরানের হাতে এখন এমন উন্নত মিসাইল রয়েছে যা শুধু ইসরায়েল নয়, তাত্ত্বিকভাবে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছতে সক্ষম। অর্থাৎ আমেরিকা যেন এটাকে কেবল ইসরায়েলের নিরাপত্তা ইস্যু হিসেবে না দেখে, কারণ তেহরানের দৃষ্টিতে আমেরিকাও একজন অন্যতম প্রতিপক্ষ। এখানেই পুরো পরিস্থিতির অন্যদিকে মোড় নিচ্ছে। কারণ যদি আমেরিকা মনে করে যে হুমকি সরাসরি তার ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে নীতিগত অবস্থান বদলাতে ট্রাম্পের সময় লাগবে না। তাহলে এখন সমীকরণটা দাঁড়াচ্ছে এমন, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি, একদিকে শর্ত সাপেক্ষ সমাধান, অন্যদিকে অনমনীয় অবস্থান। এবং এই টানাপোড়েনই ঠিক করবে পরবর্তী অধ্যায় হবে চুক্তি নাকি সংঘাত। এখন ইসরায়েলের যুক্তিটা কি? তাদের বক্তব্য, ইরান শুধু ইসরায়েলকেই ছোট শয়তান ভাবে না, আমেরিকাকেও বড় শয়তান হিসেবে দেখে। আর এই বার্তাটাই নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে তুলে ধরছেন। তিনি কি প্রমাণ বা গোয়েন্দা তথ্য পেশ করেছেন সেটা গতকাল রাত পর্যন্ত স্পষ্ট হয়নি, কিন্তু ইসরায়েলের বর্তমান অবস্থান স্পষ্ট। তারা চাইছে আমেরিকা সরাসরি এয়ার স্ট্রাইক শুরু করুক। এখন প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহু এবং ট্রাম্প কি যুদ্ধকেই চূড়ান্ত বিকল্প হিসেবে দেখছেন? বিশ্লেষণ বলছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে বিভাজন রয়েছে। একাংশ, যাদের মধ্যে কিছু কূটনৈতিক উপদেষ্টা রয়েছেন, তারা মনে করছেন নিউক্লিয়ার ডিল নিয়ে আপোষ করা উচিত। এমনকি যদি মিসাইল ইস্যু সম্পূর্ণ সমাধান নাও হয়, কিন্তু অন্য একটি শক্তিশালী লবি, যার মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলপন্থী প্রভাবশালী মহল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জায়নিস্ট লবি, তাদের চাপ ভিন্ন। তাদের যুক্তি হয় এবার নয় নেভার। অর্থাৎ এই মুহূর্তে কঠোর পদক্ষেপ না নিলে সুযোগ হাতছাড়া হবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের সামনে বিকল্প ক্রমশ কমে আসছে, ঘড়ির কাঁটাও দ্রুত এগোচ্ছে, সুযোগও কমছে। এখন সামরিক প্রস্তুতির দিকে তাকালে বিষয়টা আরো স্পষ্ট হয়। মার্কিন নৌবাহিনীর একটি উন্নত এয়ারক্রাফট ক্যারিয়ার, যা গালফ অফ ওমানে অবস্থান করা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের থেকেও প্রযুক্তিগতভাবে বেশি উন্নত এবং নিউক্লিয়ার চালিত, সেটি মোতায়েনের খবর সামনে এসেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ক্যারিয়ার তাত্ত্বিকভাবে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র বহনে সক্ষম হতে পারে, যদিও আনুষ্ঠানিকভাবে অস্ত্রের প্রকৃতি প্রকাশ করা হয় না। তবে সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু সমুদ্র নয়, আকাশপথেও মোতায়েন বাড়ছে। গত 24 ঘন্টায় অতিরিক্ত ফাইটার জেট নামানোর ইঙ্গিত পাওয়া গেছে। ভৌগোলিক দিক থেকে দেখলে প্রথমে নজর ছিল জর্ডনের দিকে, কিন্তু এখন জার্মানির রামস্টাইন এয়ারবেস, যা মধ্যপ্রাচ্যের তুলনামূলক কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি, সেখানে তৎপরতা বেড়েছে। পাশাপাশি সাইপ্রাস এবং ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া পর্যন্ত মোতায়েন বিস্তৃত হয়েছে। অর্থাৎ মানচিত্রে যদি দেখেন, ইরানকে চারদিক থেকে একটি সামরিক বলয় তৈরি হয়েছে। ইউরোপ থেকে পূর্ব ভূমধ্য সাগর, সেখান থেকে আরব সাগর, একটি কৌশলগত রিং। এখনো কূটনৈতিক আলোচনা পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু সামরিক প্রস্তুতির গতি বলছে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই সব সম্ভাব্য বিকল্প খোলা রাখছে। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে কূটনীতির শেষ মুহূর্তে পরিস্থিতি ঠান্ডা করতে পারে নাকি সামরিক সমীকরণই প্রধান হয়ে উঠবে। এখন যে কৌশলগত ছবিটা সামনে আসছে সেটা আরো গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য এক্সপার্টরা বলছেন, যদি আরব দেশগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়, তাহলেও আমেরিকা এবং ইসরায়েল বিকল্প সামরিক পথ খুঁজে নিতে পারে। এমনকি ওয়াশিংটনের মগজে একটি ধারণাও ঘুরছে, প্রথম ধাক্কায় যদি হামলা সফল হয়, তাহলে পরবর্তীতে আরব দেশগুলোকে চাপ দিয়ে নিজেদের পক্ষে আনা সম্ভব হতে পারে। অর্থাৎ পরিকল্পনা শুধু আক্রমণ নয়, আক্রমণের পরের ভূ রাজনৈতিক পুনর্বিন্যাসও হিসেবের মধ্যে রাখা হচ্ছে।
তাহলে কি যুদ্ধই একমাত্র বিকল্প? নানান তথ্য ঘেটে আমাদের মনে হচ্ছে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই যুদ্ধকে শুধু বিকল্প নয়, সম্ভাব্য সমাধান হিসেবেও দেখছে। কারণ তাদের মূল্যায়ন ইরান মিসাইল ইস্যুতে নতি স্বীকার করবে না। আর এত বড় সামরিক মোতায়েন, কৌশলগত ঘেরাবন্দির পর যদি তারা পিছিয়ে যায়, তাহলে আন্তর্জাতিক স্তরে তাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। আমেরিকার বৈশ্বিক প্রভাব এবং সামরিক প্রতিপত্তি দুর্বল দেখাবে এমন আশঙ্কাও কাজ করছে। এই মানসিকতার পেছনে আরও একটি ফ্যাক্টর রয়েছে, ওয়াশিংটনের প্রভাবশালী লবি এবং সামরিক শিল্প জোট, যাকে বলা হয় মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। কঠোর অবস্থানের পক্ষে তাদের চাপ অস্বীকার করা যাচ্ছে না। অন্যদিকে কূটনৈতিক আলোচনায় মৌলিক মতভেদ রয়ে গেছে, বিশেষ করে মিসাইল প্রোগ্রাম নিয়ে। এই মৌলিক নীতিগুলো অমিল থাকলে আলোচনা কত দূর এগোতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার ইরানের দিকে ক্যামেরা ঘোরান। ইসলামিক বিপ্লবের বার্ষিকীতে তেহরানে যে দৃশ্য দেখা গেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিপুল জনসমাবেশ, যেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদস্যরা, আয়াতোল্লাহ আলী খামেইনির উপদেষ্টারা, সংসদ সদস্য, রাজনীতিক এবং সামরিক আধিকারিকেরা। এটি শুধু আনুষ্ঠানিক উদযাপন ছিল না, বরং ছিল শক্তি প্রদর্শনের বার্তা। এমন এক সময়ে যখন বাইরে সামরিক চাপ বাড়ছে, ভেতরে রাজনৈতিক এবং সামরিক ঐক্যের ছবি তুলে ধরা হয়েছে। অর্থাৎ একদিকে সামরিক ঘেরাবন্দি এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি, অন্যদিকে অভ্যন্তরীণ সংহতির প্রদর্শন। এই দুই সমান্তরাল বাস্তবতার সংঘর্ষই এখন নির্ধারণ করবে পরবর্তী অধ্যায় কূটনৈতিক সমাধানের দিকে যাবে নাকি সরাসরি সামরিক সংঘাতে রূপ নেবে। প্রশ্নটা এখন ইরানের ভেতরের মুড নিয়ে। সেখানে কি সত্যি ফাইনাল হিসেব করার মানসিকতা তৈরি হচ্ছে? ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকীতে তেহরানে যে দৃশ্য দেখা গেছে তা ছিল তাৎপর্যপূর্ণ। প্রেসিডেন্ট থেকে শুরু করে পার্লামেন্ট স্পিকার, আইআরজিসি প্রধান, আর্মি চিফ সবাই রাস্তায়, বিদেশমন্ত্রীও জনতার মাঝে। লক্ষণীয় বিষয়, কড়া নিরাপত্তা বলয়, হেভিলি আর্মড বডিগার্ড ছাড়াই আর্মি চিফ মুসাভিও একইভাবে জনতার মধ্যে মিশেছিলেন। সব মিলে জাতীয়তাবাদের এক সুসংহত চেহারা। বার্তাটা স্পষ্ট, শীর্ষ নেতৃত্ব বাংকারে লুকিয়ে রয়েছে। পশ্চিমী মিডিয়ার এই দাবি খারিজ করা। ইরান দেখাতে চেয়েছে নেতৃত্ব এবং জনগণ একসঙ্গে, খোলাখুলি রাস্তায়, ভেতরে বিদ্রোহ নয় বরং ঐক্য। অথচ অস্ত্র আছে, প্রস্তুতি আছে। এর মানে কি? যদি আমেরিকা বা ইসরায়েল ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বন্ধের চাপ বাড়ায়, তাহলে শুধু খামেইনি বা সেনাবাহিনী নয়, জনতার বড় অংশও তা মানবে না। স্ক্রিনে ছবিটা দেখুন, অন্তত প্রদর্শিত চিত্র তাই বলছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক, এটা শুধু খামেইনির জেদ নয়, যেমনটা অনেক পশ্চিমী মিডিয়া বিশ্লেষণ করেছে। জনসমাবেশে ইংরেজি ভাষী ইরানি মহিলারাও বক্তব্য রেখেছেন, যাদের অনেক সময় রেজিম বিরোধী বলে দেখানো হয়। তারাও বলছেন অভ্যন্তরীণ মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সকলে এক সুতোয় বাঁধা। ইরানের ভেতরের একটি বৈশিষ্ট্য এখানে সামনে আসে। অভ্যন্তরীণ মতবিরোধ থাকলেও বাইরের চাপ এলে জাতীয়তাবাদী ঐক্য দ্রুত শক্ত হয়। বর্তমান পরিস্থিতিতে যে ছবি ফুটে উঠেছে তা পরিষ্কার। দেশ জুড়ে যুদ্ধ প্রস্তুতির মানসিকতা তৈরি হচ্ছে, শুধু সামরিক নয়, রাজনৈতিক এবং সামাজিক স্তরেও। অর্থাৎ বাইরে সামরিক ঘেরাবন্দি, ভেতরে ঐক্যের প্রদর্শন। সমীকরণ ক্রমেই কঠিন হচ্ছে। দর্শকদের মনে সহজ একটা প্রশ্ন জাগতেই পারে, যদি আমেরিকা ইরানকে বলে মিসাইল প্রোগ্রাম কিছুদিনের জন্য বন্ধ করুন, প্রোডাকশন থামান, আমরা নিষেধাজ্ঞা তুলে নেব, তাহলে ইরানের কি ক্ষতি হতে পারে? এক কথায় এই প্রশ্নের উত্তর, এটা ইরানের কাছে আত্মরক্ষার অধিকার ছেড়ে দেওয়ার সমান। কোনো সার্বভৌম দেশকে যদি বলা হয় তোমার মূল প্রতিরক্ষা ক্ষমতা ছেড়ে দাও, এটা কি বাস্তবসম্মত কূটনীতি? আন্তর্জাতিক আইনের দৃষ্টিতেও তা যুক্তিযুক্ত নয়। এটা কার্যত এক দেশকে নিরস্ত্র করার দাবি। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ভারতকে যদি বলা হয় ব্রহ্মস ছেড়ে দাও, সেনাবাহিনীর সংখ্যা কমাও, পরমাণু কর্মকাণ্ড বইয়ের পাতার মতন খুলে দাও, তাকে গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ প্রতিরক্ষা সক্ষমতা যে কোনো রাষ্ট্রের সার্বভৌম অধিকারের অংশ। ইরানের ক্ষেত্রেও মিসাইল প্রোগ্রাম তাদের কৌশলগত মেরুদণ্ড। কারণ নৌবাহিনী শক্তিশালী, কারোর বিমান বাহিনী, কারো স্থলসেনা। ইরানের শক্তি তাদের মিসাইল এবং এয়ারস্পেস সক্ষমতা। আরো নির্দিষ্ট করে বললে ড্রোন। এই খাতে আলাদা মন্ত্রক এবং সেনাবাহিনীর বিশেষ ডিভিশন রয়েছে। ইরানের ড্রোন নীতিটা বুঝতে হলে আগে সহজ সমীকরণটা বুঝতে হবে। ধরুন একটা ড্রোনের দাম তুলনামূলক সস্তা, সেটা মাটিতে ভেঙে পড়লে সামান্য ক্ষতি,
কিন্তু সেই ড্রোনকে থামাতে প্রতিপক্ষকে ছুটতে হয় লাখ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র। অর্থাৎ ইরান যুদ্ধকে শুধু আগুন আর বিস্ফোরণের খেলায় দেখাচ্ছে না, এটা এক ধরনের অর্থনৈতিক ক্ষয়যুদ্ধ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তি তারা নিজেদের মধ্যে আটকে রাখেনি। মধ্যপ্রাচ্যে যেসব মিত্র গোষ্ঠী রয়েছে তাদের হাতেও একই ধরনের ড্রোন পৌঁছে দিয়েছে। ফলে যুদ্ধের রেখাটা শুধু এক দেশের সীমানায় সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে বহু ফ্রন্টে। আর এটাই পশ্চিমী সামরিক পরিকল্পনার জন্য বড় চ্যালেঞ্জ। এবার আসি জনবল এবং কাঠামোয়। নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড মিলিয়ে সক্রিয় সদস্য সংখ্যা লাখের ওপরে, সঙ্গে বিশাল রিজার্ভ। কিন্তু ইরানের আসল শক্তি কেবল সংখ্যায় নয়, মানসিকতায়। এই বাহিনী পাহাড়ি অঞ্চল এবং মরুভূমির যুদ্ধের অভিজ্ঞ। কঠিন ভূপ্রকৃতিতে টিকে থাকা, সীমিত রসদে দীর্ঘ সময় লড়াই চালানো, এগুলো তাদের প্রশিক্ষণের অংশ। তার উপর রয়েছে দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অভিজ্ঞতা। 4 দশক ধরে অবরোধের মধ্যে থেকেও রাষ্ট্র কাঠামো ধরে রাখা, এটা তাদের কৌশলগত মানসিকতাকে গড়ে তুলেছে। দ্রুত আঘাত নয়, দীর্ঘ প্রতিরোধ, এই দর্শনে তৈরি হয়েছে তাদের সামরিক কাঠামো। আরেকটি গুরুত্বপূর্ণ স্তর হলো ছায়াযুদ্ধ। রেভলিউশনারি গার্ডের কুদস ইউনিট মধ্যপ্রাচ্যের অন্যতম সক্রিয় গোপন নেটওয়ার্ক। তাদের কাজ সরাসরি ট্যাঙ্ক নামানো নয়, বরং গোয়েন্দা তৎপরতা, প্রক্সি গোষ্ঠীকে সমন্বয় করা, শত্রুর ভেতরে প্রভাব বিস্তার করা। এই লড়াই টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে না, কিন্তু ফলাফল হতে পারে গভীর এবং দীর্ঘমেয়াদী। এবার সবচেয়ে কৌশলগত কার্ড হরমুজ প্রণালী। আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাতে গেলে ইরানের পরিকল্পনার কেন্দ্রে থাকে এই সংকীর্ণ জলপথ। বিশ্বে প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, অর্থাৎ এখানে সামান্য অস্থিরতা ও বৈশ্বিক জ্বালানি বাজার কাঁপিয়ে দিতে পারে। আর ভৌগোলিকভাবে এই প্রণালী ইরানের প্রভাব বলয়ের ভেতরেই। সব মিলিয়ে ছবিটা এমন, ইরান সরাসরি শক্তি প্রদর্শনী শুধু নয়, বহুমাত্রিক প্রতিরোধের প্রস্তুতি নিয়েছে। অর্থনৈতিক চাপ, সামরিক চাপ, গোপন নেটওয়ার্ক, কৌশলগত ভূগোল সব একসঙ্গে ব্যবহার করার মতন কাঠামো তারা তৈরি করেছে। তাই বিশ্লেষণ অনুযায়ী মিসাইল প্রোগ্রাম কোনো অবস্থাতেই বন্ধ হবে না। চাপ বাড়লে প্রতিরোধ বাড়বে এবং প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতিও রয়েছে, এমন বার্তাই দেওয়া হচ্ছে। এই মুহূর্তের পরিস্থিতি বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সামরিক মোতায়েন বাড়ছে, কূটনৈতিক অচলাবস্থা রয়ে গেছে, অবস্থান কঠোর হচ্ছে দুই পক্ষেই। সময়সীমা কেউ নির্দিষ্ট করছে না, আজ, কাল বা কয়েক সপ্তাহ পর। কিন্তু সমীকরণ এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে সংঘাতের সম্ভাবনাকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান খুব ভালো করেই জানে পুরো অবরোধ দরকার নেই। বিশ্ববাজারে তেলের দাম আকাশে তুলে দিতে হরমুজ প্রণালীতে সামান্য অস্থিরতার ইঙ্গিতই যথেষ্ট। এই ভয়ের দোকানটাই তাদের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার। এখনকার পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন যেভাবে ইরানকে ঘিরে যুদ্ধের আবহ তৈরি করছে, সেখানে রাশিয়া এবং চীনও নীরব নেই। তারা সরাসরি যুদ্ধে নামেনি, কিন্তু সমুদ্রপথে ইরানকে সমর্থনের বার্তা দিয়েছে। যৌথ নৌ মহড়া, গোয়েন্দা তথ্য আদান প্রদান, জ্বালানি বাণিজ্য রুটের নিরাপত্তা, সব মিলিয়ে সিগন্যালটা পরিষ্কার। আমেরিকা যেমন ইসরায়েলের দোসর, তেমন ইরানও পুরোপুরি একা নয়। ইরান সুপার পাওয়ার নয়, কিন্তু হালকা খেলোয়াড়ও নয়। তাদের শক্তি ট্যাঙ্কের সংখ্যায় নয়, বরং ধৈর্যে, ভূগোলে, মানসিকতায় এবং দীর্ঘ প্রতিরোধের দর্শনে। তাই ইরানকে আক্রমণ মানে শুধু একটি দেশের সঙ্গে যুদ্ধ নয়, বরং একটি দীর্ঘ, জটিল, অনিশ্চিত সংঘাতে ঢুকে পড়া। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। ধর্মীয় রাষ্ট্র হয়েও ইরান এত বিজ্ঞান মনস্ক কেন? এটা সবচেয়ে বেশি ভুল বোঝার জায়গা। ইরানে ধর্ম এবং বিজ্ঞানকে পরস্পর বিরোধী হিসেবে দেখা হয় না, বরং রাষ্ট্রীয় স্বার্থে একসঙ্গে ব্যবহার করে। গাছগাছরা, আয়ুর্বেদ, পশুর বিষ্ঠা এসব নিয়ে পড়ে থাকেনি। তারা পরিকল্পিতভাবে নিজস্ব বিজ্ঞানী তৈরি করেছে, সামরিক গবেষণাকে জাতীয় মর্যাদা দিয়েছে। বিদেশি নির্ভরতা মানেই দুর্বলতা, এই ধারণা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করেছে। ফলে ধর্মীয় কাঠামোর ভেতরেই গড়ে উঠেছে হিসেবি, প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান ভিত্তিক সামরিক কৌশল। সবশেষে বড় প্রশ্ন, যেভাবে ট্রাম্প ভারতের সঙ্গে কূটনৈতিক চাপে কাঙ্ক্ষিত ফল আদায় করেছিলেন, সেভাবে কি যুদ্ধের হুমকি দিয়ে আয়াতুল্লাহ খামেনিকে নত করা সম্ভব? নাকি শান্তির নামে উপসাগরে এক নতুন সংঘাতের দরজা খুলে যাবে? সবশেষে 3টি জরুরি প্রশ্ন। প্রথমত, ইরান কি সত্যিই নত হবে, নাকি হরমুজই হবে তাদের শেষ তাস? দ্বিতীয়ত, যুদ্ধের হুমকি কি খামেনিকে থামাবে, নাকি আগুন ছড়িয়ে দেবে পুরো উপসাগরে? তৃতীয়ত,
আর যদি সংঘাত শুরু হয় তার দাম দেবে কারা? যুদ্ধবাজ নেতারা নাকি সাধারণ মানুষ? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।